সুধাকে অপমান করলে ঠাম্মিকে উচিত শিক্ষা দিল ঝিনুক। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে সুধা একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে। তেজ তখন বলে, সুধা আপনি শুধু শুধু ভয় পাচ্ছেন। আরে বাবা, এত কিছু আপনাকে ভাবতে হবে না। সুধা বলে, খুব খারাপ একটা স্বপ্ন দেখলাম তো, তাই ভয় পেয়ে গেছি। তেজ বলে, ঘুমিয়ে পড়ুন। হঠাৎ করেই একটা আওয়াজ পায় সুধা। তেজ তখন বলে, আচ্ছা ঠিক আছে, আমি বাইরে গিয়ে দেখছি কি অবস্থা। এর মধ্যেই ঠাম্মি কথা বলতে থাকে ইন্দ্রর সাথে আর বলে, মেজো খোকা, এইরকমভাবে সব কিছু আর বরদাস্ত করা যাচ্ছে না। কি যে করব, এই সুধার জন্য সব কিছু শেষ হয়ে গেল। আমি অসুস্থতার নাটক করে ভেবেছিলাম দাদুভাইকে আমার কাছে আটকে রাখবো, কিন্তু সেটাও আর হলো না। ইন্দ্রজিৎ বলে, ওই সুধা আর ওই আচার্য বাড়ির সবাই মিলে এই প্ল্যান করেছে মা। আমি ওদেরকে কোনোভাবেই ক্ষমা করব না। এর একটা বদলা তো আমি নেবই নেব। ঠাম্মি তখন বলে, নিতে তো হবেই। যা শুরু হয়েছে সেটা শেষ হওয়াটা খুবই জরুরি। তেজকে আমি কোনোভাবেই আটকে রাখতে পারলাম না। আর ওই মেয়ে ঝিনুক, ও এই বাড়িতে আসার পর থেকেই একটার পর একটা যেন খারাপ খবর আমি শুনতে পাচ্ছি। একটা অলক্ষী মেয়ে কোথাকার। বাড়িতে পা দিতে না দিতেই ব্যাঙ্গালোরের ওই কথাটা চলে আসলো। এরপরে ইন্দ্রজিৎ বলে, হ্যাঁ মা, ব্যাঙ্গালোরের ওই কোম্পানিগুলোতে এরকম হচ্ছে কেন আমি বুঝতে পারছি না। এরকমটা হওয়ার তো কথা না, ভেজাল কি করে পাওয়া যাবে? ঠাম্মি তখন বলে, সেটা তো আমিও ভাবছি, আমাদের বিস্কুটে এরকমভাবে ভেজাল কি করে পাওয়া যাচ্ছে। ওই দোকানগুলোর সাথে কথা বলতে হবে, সমুদ্রকে ওই ব্যাঙ্গালোরে পাঠানোর ব্যবস্থা করো। ইন্দ্রজিৎ তখন বলে, সমুদ্রকে বলবো, দেখছি খুব তাড়াতাড়ি ওকে পাঠাতে হবে ব্যাঙ্গালোরে। এর মধ্যেই বাড়িতে জুম্বা চালিয়ে দিয়েছে ঝিনুক। আর সবাইকে দেখার পরে তো ঠাম্মি রীতিমতো অবাক হয়ে যায়। সবাই শাড়ি আর ঘোমটা ছেড়ে একেবারে সালোয়ার কামিজ পরেছে। আর এটা দেখার পরেই ঠাম্মি তখন বলে, এটা কি পোশাক হয়েছে সবার? আমি তো ভাবতেই পারছি না যে বসু মল্লিক পরিবারের মেয়ে বউরা এরকম টাইপের কাপড় পরছে। এর মধ্যেই ঝিনুক তখন বলে, দেখুন ঠাম্মি, সবাইকে তো শরীরটাকে নিয়ে আগে ভাবতে হবে, তাই না? শরীর নিয়ে যদি কেউ না ভাবে তাহলে কি করে হবে? সেই জন্য আমি সবাইকে জুম্বা প্র্যাকটিস করাচ্ছিলাম, এই আর কি। এদিকে তেজ তো মনে মনে ভাবতে থাকে যেভাবেই এই দেওয়ালটা সারাতে হবে, আর সেই জন্যই একজন লোককেও নিয়ে এসেছে। সুধা তখন বলে, মিস্টার বসু মল্লিক, উনি কী করবে? তেজ বলে, কালকে দেওয়ালের এই অবস্থা যে করেছে তার জন্যই তো আমাকে লোক ডেকে নিয়ে আসতে হলো। এরপরে সুধা বলে, বুঝতে পেরেছি। এর মধ্যেই ঠাম্মি এসে সুধার হাতে ওই পাত্রীর ছবি দেয় আর অ্যাডভান্সে টাকাটা দিয়ে দেয়, সাথে পাত্রর ছবিও ছিল। সুধা তখন বলে, ঠাম্মি এটা কিসের গো? ঠাম্মি তখন বলে, ওই যে ওই ক্লায়েন্টের ছবি আর কি। এরপরে সুধা বলে, ব্যাঙ্গালোরে যেতে হবে আমাকে? আমার ব্যাঙ্গালোরে যাওয়ার একদমই ইচ্ছা নেই। তেজ তখন বলে, দেখুন সুধা, আপনি যদি ব্যাঙ্গালোরে না যান তাহলে এই প্রথম কাজটা আপনার হাত থেকে হাতছাড়া হয়ে যাবে। জীবনের প্রথম কাজই যদি এরকমভাবে হাতছাড়া করেন তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। মানে আমি কি বলতে চাইছি আপনি বুঝতে পেরেছেন তো? সুধা তখন বলে, খুব ভালোভাবেই বুঝতে পারছি, কিন্তু ওই শহরটার সাথে আমার অনেক বাজে স্মৃতি জড়িয়ে রয়েছে। আমার একদমই ভালো লাগছে না ওখানে যেতে। তেজ তখন বলে, ভালো লাগছে না বললে হবে না সুধা, আপনাকে যেতে হবে। আপনি পারবেন, আপনার মধ্যে সেই ক্ষমতা আছে, আমি খুব ভালো মতনই জানি। কিন্তু সুধা একদমই যেতে চাইছিল না। তেজ বারবার করে সুধাকে সেই আশ্বাস দিতে থাকে যে আপনি পারবেন, আপনাকে পারতে হবে। এর মধ্যেই ঠাম্মি কথা বলতে থাকে ঝিনুকের সাথে আর বলে, কি অবস্থা? হ্যাঁ, তুমি এই বাড়ির মেয়ে বউদেরকে এইরকম পোশাক পরিয়েছ কেন? তখন জ্যোৎস্না বলে, ঠাম্মি, আমরা কি একেবারে কচি খুকি যে ঝিনুক বলল আর আমরা পরে নিলাম? আমরা আমাদের নিজের মন মতো অনুযায়ী পড়েছি, সেখানে তোমার তো আর কিছু বলার থাকতেই পারে না। ঠাম্মি তখন বলে, কেন থাকতে পারে না? আমি হলাম এই বাড়ির কর্ত্রী, আমার কথাই তোমাদেরকে মেনে চলতে হবে। জ্যোৎস্না তখন বলে, না, মেনে চলতে হবে না, এই বাড়িটা আমাদেরও, এখানে আমাদের নিজস্ব মতামত রয়েছে আর সেটা তোমাকে শুনতে হবে। ঝিনুককে তখন দেখে ঠাম্মি বলে, এই তুমি আর তোমার দিদি দুজন মিলেই বসু মল্লিক পরিবারের সর্বনাশ করতে এসেছো, কিন্তু আমি তো সেটা কোনোভাবেই করতে দেব না। এরপর ঝিনুক বলে, আমরা যে বসু মল্লিক পরিবারের সর্বনাশ করতে আসিনি সেটা আপনি একদিন ঠিকই বুঝতে পারবেন, শুধু সময় লাগবে। এর মধ্যেই দেখা যায় ফোনটে চলে এসেছে বাড়িতে। ফোনটে এসে বলে, আমি কিন্তু একটা কথা বলার জন্য এখানে এসেছি যে আমার দোয়েল রানী কোথায়, আমি দোয়েলকে এখান থেকে নিয়ে যেতে চাই। তখনই লক্ষ্মী বলে, দোয়েল এখানে নেই, আমি জানি না দোয়েল কোথায়। ফোনটে বলে, আমি খুব ভালো মতনই জানি দোয়েল এখানেই রয়েছে, সেই জন্যই তো কালকে দেওয়ালটা ভাঙার চেষ্টা করেছিলাম যাতে ভেতরে ঢুকতে পারি।
এরপরেই সুধা বলে, তার মানে ফোনটে দা, এটা তোমার কাজ, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। ফোনটে তখন বলে, আমি কোনো বাড়াবাড়ি করছি না, দোয়েল রানী কোথায়? এরপর দোয়েল ওপর থেকে নেমে আসে, আর তখনই দোয়েল বলে, আমি এখান থেকে কোথাও যাব না, আমি এখানেই থাকবো। তখন ফোনটে বলে, আচ্ছা ঠিক আছে, আমিও আমার জিনিসপত্রগুলো নিয়ে চলে এসেছি, আমিও এখানে থাকবো, এই যে জামাইবাবুর মতন। তখনই সুধা বলে, ফোনটে দা, তুমি মিস্টার বসু মল্লিকের সাথে নিজের তুলনা অন্তত আর করো না, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, কারণ যেটা তুমি করছো সেটা অন্যায়। মিস্টার বসু মল্লিক আমার দায়িত্ব নিয়েছে প্রথম থেকেই, আর তুমি দোয়েলের কথা না শুনে ওকে জোর করে বিয়ে করেছো। জোর করে কোনো সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। ফোনটে বলে, আচ্ছা ঠিক আছে, আমি আস্তে আস্তে দোয়েল রানীর মন ঠিকই জিতে নেব। এর মধ্যেই ফোন এসেছে তেজের কাছে। বিক্রমবাবু ফোন করেছে আর বলে, তেজ, ব্যাঙ্গালোরের যেই সাপ্লাইয়াররা আছে ওখান থেকে আমাদের নাকি অভিযোগ আসছে আমরা নাকি বিস্কুটে ভেজাল মেশাচ্ছি, খুব ঝামেলা হচ্ছে, তোকে একবার যেতে হবে। তখনই তেজ বলে, কিন্তু বাবা, আমাকে তো তেজ বেকারি থেকে ত্যায্যপুত্র করেছে ঠাম্মি, আমার যাওয়াটা কি ঠিক হবে? বিক্রমবাবু বলে, দেখ তেজ, তুই এই জায়গাটাতে 3 বছর আগে সব কিছু সেটেল করেছিলিস, এখন যদি তুই না যাস ব্যাপারটা অনেক বাজে হয়ে যাবে। তেজ তখন বলে, ঠিক আছে আমি যাব। এরপর সুধাকে বলে, সুধা, আপনিও বাক্স ব্যাগটা গুছিয়ে নেন, কারণ আমিও আপনার সাথে ব্যাঙ্গালোরে যাব, আমাদের কিছু ফ্যাক্টরির কাজ আছে। তখনই সুধা বলে, বেশ, আপনি যখন বলছেন তখন আমি গুছিয়ে নিচ্ছি। এর মধ্যেই ইন্দ্রজিৎ তো খুব রেগে গেছে মেজো মা শর্মিলার ওপরে, আর বলে, হালকা করে আজকে রাতের বেলায় তোমাকে জব্দ করব, অনেক বড় বার বেড়েছ তুমি। এর মধ্যেই তখনই রেশমি বলে, দেখেছো তো বৌদি, বাবা এভাবে মায়ের ওপর অত্যাচার করে, গায়ে হাত তোলে। ঝিনুক তখন বলে, আজ তুলেই দেখুক না কীরকমভাবে জব্দ করি। এরপর ঠাম্মিকে বলে, শুনুন হিটলার দাদি, আপনার হাতে কিন্তু আর 3 দিন মোটে সময় আছে। এই 3 দিনের মধ্যে আপনি যদি আমার দিদিকে ফিরিয়ে না নিয়ে আসেন এই বসু মল্লিক বাড়িতে, তাহলে কিন্তু আপনার সাথে যেটা ঘটতে চলেছে সেটা কিন্তু খুবই অন্যায়। আর আমার দিদি পরিবারের সবাইকে নিয়ে একসাথে থাকতে জানে, আমার দিদির সম্পর্কে উল্টোপাল্টা কথা বললে সেটা কিন্তু আমি একদমই মেনে নেব না, কথাটা ভালো করে মাথায় রাখবেন। সুধা আর তেজ দুজন মিলেই চলে গেছে ব্যাঙ্গালোরে। এরপর সুধা বলে, আমার তো অন্য জায়গায় কাজ, আর আপনারও তো অন্য জায়গায় কাজ। তেজ তখন বলে, হ্যাঁ, আমরা দুজনের কাজগুলো মিটিয়ে নিয়ে একসাথে মিট করব। এদিকে সার্থকও তার গার্লফ্রেন্ডকে নিয়ে বেরিয়েছিল রাস্তায়। মনে মনে সুধা ভাবে, ব্যাঙ্গালোরে তো চলেই এলাম, সার্থকের সাথে যেন কোনোভাবেই দেখা না হয় ভগবান, তুমি দেখো। বলতে বলতে সার্থকের গাড়িটা তেজেদের গাড়ির পাশেই দাঁড়িয়েছে, আর সার্থক সুধাকে দেখে চিনে ফেলে, বারবার করে দেখছে। সুধা তো ভয় পেয়ে গেছে, আর তেজের হাত ধরে বলে, মিস্টার বসু মল্লিক, আপনি আমাকে কথা দিন, আপনি আমাকে কোনোভাবেই কোনো পরিস্থিতিতেই ছেড়ে যাবেন না। তেজ তখন বলে, আমি আপনাকে কথা দিলাম সুধা, আমি কখনোই আপনাকে ছেড়ে যাব না। সার্থককে দেখার পর আরও বেশি করেই ভয় পেতে শুরু করেছে সুধা।